ভাঙ্গনের ধ্বনি আর কত শুনি। জমির হাহাকার, বৃক্ষের মাতম, নাম শুনে বেশ লাগে। দুধকুমার কেমন একটা স্নেহ, আদর, ভালোবাসার দৃশ্যপট ভেসে যায় আখির পর্দা জুড়ে। কল্পলোক থেকে ফিরলেই দেখি দুধকুমারের স্রোতের তোরে ভেসে যাচ্ছে মানুষের যাপন। প্রকৃতি খড়কুটোর মতো, এক পার ভেঙে অপর পার গড়ে নদী। কিন্তু এদিকটায় যে অনেকেই দুই কুলহারা মানুষের জন্য নদী হয় বৈরাগী। সে শুনতে চায় না সংসারের কোনো আলাপ। মন ঝিনুকের শব্দ সুর জমিয়ে রাখি। কোথায় কোন শব্দ এসে কানে কড়া নেড়ে চলে যায়, কোন শব্দ কোন সুর মানুষের ঢেউয়ের তাল, পাতার ঝরে পড়া, বালিয়ারির ধ্বনি, মানচিত্রের কত রং, সেই রঙেরও তো নিজের সুর আছে। ছবির মতো দেশ তুমি বাংলাদেশ। সুরের নিজের আছে নিজস্ব মানচিত্র। দূর দূরে সেই সুর রংধনু হয়ে ভাসে, কোনোটি ভাটিয়ালি, কোনোটি শাড়ি কিংবা জারি। পাখিদের মিছিল খুঁজে যে জলের সমাবেশ। মানচিত্রের এদিকটায় উত্তরের সুরের নকশা ভিন্ন। ঝিনুকে এই সুরের ঝংকারের আপন চরিত্র আছে, একদম এই জনপদের মানুষের মতো। তাদের যাপনও যেন সেই সুরে বাঁধা। উদ্দাম নদী, হাঁটু জল কিংবা বালুচরের মানুষের প্রণয়, বিরহ, বিচ্ছেদের মিশেলে তৈরি ভাওয়াইয়া। দাদা, এই যে উত্তরবঙ্গ, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলের গানের যে জায়গাটা, সেটা তো ভাওয়াইয়া। হ্যাঁ, এখানে অনেক নদী, চর, দূরবর্তী গ্রাম। এই ভাওয়াইয়ের সৃষ্টিটা যদি একটু বলেন। আসলে ভাওয়াইয়া তো অত্যন্ত পুরোনো গান। এটা সাধারণত শুধু রংপুরে না, বৃহত্তর রংপুর, দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের কুচবিহার, আসাম, জলপাইগুড়ি এই অঞ্চলের মাটি মানুষের গান। এই গানের মূল সুরের মধ্যে একটা ভাঙতি আছে। যেমন ও কি ও বন্ধু কাহা জলে ভো মোরারে কুহুন দিন শিবেন বন্ধু কয়া যাও রে আহা। এর মূল কারণ হলো, এই গাড়িগাল যখন তার বউকে ছেড়ে অনেক দূর উজান, যেদিন গাড়ি উজান যায়, হ্যাঁ, নারীর মন ঝুড়ে রয়ে। তার ওয়াইফ চিন্তা করছে কোন দিন আসবে, তার অপেক্ষা। তখন দীর্ঘ 3-4 দিন শিলিমারির থেকে একদম উজান যেত, এই গরু গাড়িতে করে মাল বহন করতো। তখন কাঁচা রাস্তা ছিল, গর্ত ছিল, গান দৌড় ছাড়তো। তখন গর্তে যখন পড়তো, তখন একটা ভাঙতি আসতো, ঝাঁকনি। ওই মূলত এইখান থেকেই এই ভয় গানে একটা সুরের ভাঙতি একটা লক্ষ্য করা যায়। যেহেতু এই গানের রচয়িতা রাখাল মৈশাল, তারা দিনের পর দিন, রাতের পর রাত বাথানে থাকতো এবং বউকে ছেড়ে এসছে, তার প্রিয়সীকে ছেড়ে এসছে। বধুরে আসতো নদীর পানি নিতে, গোসল করতে। তখন দূর চর থেকে ওই প্রেয়সীকে, ওই তার মনের মানুষকে গান শোনাতে হবে, উচ্চ স্বরে গান গাইতে হবে, যেহেতু তাকে যেন আবেগটা প্রকাশিত হতো। সেই কারণে অন্য গানের চেয়ে এই গানকে উচ্চ স্বরে গাওয়া হয়। এবং সত্যি যখন বাথান ছেড়ে যাইতো, তখন
নারী গাইতো বাথানে না জাহান মোর মহিষাল রে, আরে ও মহিষাল বাঘে ধরিয়া খাইবে রে, আরে বাতানে না জাহান মোর মহিষাল রে। এই যে তো আবেগ, তখন যেতে তো হবেই, তার যে আকুতি, আকুতি, হ্যাঁ, এটা প্রকাশ পেত। উত্তরের বাহন মহিষের গাড়ির চলার যে আয়েসি বা ঘর্মাক্ত চলন, সঙ্গে গাড়িয়ালের উৎকণ্ঠা, তারই মিশ্রণ এসেছে ভাওয়াইয়া সুরে। আমরা একটা তাহলে একটা পুরো গান শুনি, একটা গান করবেন নাকি? হ্যাঁ, একটা গান করা যেতে পারে, গাড়িয়ালের গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাউকুম টেহবা তাহাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, কি ওহরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে রে, কি গাড়িয়াল মুই চহলুং রাজো পন্থে, ও কি গাড়িয়াল মুই চহলুং রাজো পন্থে, আরে গাড়ির চাকা ঘুরে আর মধ্যে করে রাও, আর গাড়ির চাকা ঘুরে আর মধ্যে করে রাও, কি ওরে ওই মতন কান্দিয়া উঠে আমার সর্বগাউরি, কি গাড়িয়াল মুই চহলুং রাজো পন্থে, ও কি গাড়িয়াল মুই চহলুং রাজো পন্থে, আরে বিহিয়ানে উঠিয়া গরু গাড়িতে দিয়া জুহুরি, আরে বিহিয়ানে উঠিয়া গরু গাড়িতে দিয়া জুহুরি, কি ওরে সোনা মালার সোনার বাদে চান্দের দেশে ঘুরি রে, কি গাড়িয়াল মুই চহলুং রাজো পন্থে, ও কি গাড়িয়াল মুই চহলুং রাজো পন্থে। এই যে গাড়িয়াল তার স্ত্রীর জন্য সোনা মালার সোনার বাদে সে সারা দিন রাত পরিশ্রম করছে বউয়ের মুখে হাসি ফোটার জন্য। এবং এই যে সেই সময়ের গাড়িয়ালের যে চাকা, সেই চাকার পরিবর্তন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আগে যে আমরা কাঠের চাকা দেখতাম, এর পিছনে কারণটা হলো এখন সরকার থেকে বিধিনিষেধ যে পাকা রাস্তার উপর দিয়ে এই লোহার হাল চলবে না, সে কারণে কিন্তু এরা পরিবর্তন করেছে। উত্তরের পথে পথে কমেছে ধুলো, মেঠোপথ হয়েছে পিচ ঢালা, বিবর্তনে ভাওয়াইয়া গাইবার মানুষ কমেছে, বদলেছে মহিষের গাড়ির চাকা। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ভাওয়াইয়ার সুর পথ দেখায় চিলমারির, মেঘদূত বলে ব্রহ্মপুত্রের মর্জি ভালো, ভাসতে পারো জোয়ারে। চিলমারি বন্দর থেকে দূরদ্বীপ বা চলে যাওয়ার স্মৃতি আছে, কিন্তু যখন এসে বন্দরে দাঁড়াই তখন গোধূলি লগ্ন। আলো থাকতে চরে পৌঁছানো যাবে না। যারা রৌমারী ও রাজীবপুরের যাত্রী তারাও বলছেন নদীর মতিগতি ভালো না। এখানে কোথায় আসছিলেন? হাটে আসছিলাম। হাট, আজকে হাটবার। হাটবার আপনাদের চর কোনটা? করাই বসছেন? আচ্ছা, তো ওই চর থেকে, এক চর থেকে সবাই আসছেন? হ্যাঁ, সবাই আসছে। ওই চরের মানুষের এই যে মানে আপনাদের সমস্যাগুলো একটু বলেন তো, কি সমস্যা আপনাদের? সমস্যা মনে করেন যে আমাদের এই নদী পার হয়ে আসা লাগে, কিন্তু আমাদের ওই পার যে মনে করেন দুর্যোগ আরম্ভ হয়েছে বর্তমানে, আমরা এখন অনেক থাকতে পারবো না পারবো। এই বছর খুব সমস্যা এরকম ভাগতেছে, মনে করেন যে এক ঘন্টাও লাগে না, মনে করেন ওই নিম্নপক্ষে 3-4 কাঠা ভাঙি যায়, 180 কিরা ভাঙে। হ্যাঁ, এই ঘন্টার মধ্যে।
ভাঙতি আছে, এই যে এই শহর থেকে ভাঙবেরই নেছি। আচ্ছা, এই যে এখানে ছিল, হ্যাঁ, হ্যাঁ। এটা ভাঙতে ভাঙতে হ্যাঁ, ওদিকে ভাঙতে চলে ভাঙতে গেছে। গেছি। আপনি বলেন তো কি সমস্যা? আমার সমস্যার মধ্যে আল্লাহ দেয় কালকে বাড়ি ভাঙে গেবে, এই জিনিস যেমন খুব ভাঙতে আছে, ও, আপনার বাড়ি ভেঙে গেছে? বাড়ি ভাঙতে আছে। 30 বছর পর আজকে বাড়িতে ভাঙবে। এই নদী ভাঙতে ভাঙতে জাহান শেষ। এই চর। ও, আপনার বাড়ি ভাঙার অপেক্ষা আছেন? হ্যাঁ, তার মানে আমাদের নদীর বলদ পড়িয়েছে, এক ঘর নিয়ে গেছি। কোন ভাসান কোথায় নিয়ে যায় তা মানুষের জ্ঞানের অতীত। এই আশারও তো বটেই, রৌমারী রাজীবপুরের 2 উপজেলা বা দ্বীপে যাদের বসতি তাদের কারো চোখে আতঙ্ক, কারো কারো যেন জীবনে সয়ে গেছে ব্রহ্মপুত্রের রাত। আমার বাড়ি আমি নিজে 3বার ভাঙছি 3বার ভাঙছে? আমার বয়সে। আপনার বয়সে 3বার ভাঙছে? কোথায় ছিল, কোথা থেকে কোথায় গেলেন? রমনার শেষ সীমানা থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমরা এখন রমনার শেষ সীমানা খামার 2 নম্বরের শেষ সীমানা এসে পৌঁছে গেছি। বন্দরটা কই ছিল? এই যে এখানে একটা বন্দর, সেটা কোথায় ছিল? সেটা ছিল চিলমারি। হ্যাঁ। সেটা চিলমারি ইউনিয়ন। আর এখন এটা কোন ইউনিয়ন? এটা হলো রমনা ইউনিয়ন। এক ইউনিয়ন শেষ, এখন ও ইউনিয়ন শেষ, ওটা বিলীন হয়ে গেছে। যাওয়ার পরে এখন রমনা ইউনিয়নেরও শেষ প্রান্তে আসি বসে গেছে। আচ্ছা, মানে এটাও শেষ হয়ে যাচ্ছে? এটাও শেষ হয়ে যাবে। এখন আমার এই নৌকাটা মনে করেন যাইতে 50 মিনিট লাগবে, আসতে আরও 10 মিনিট কম লাগবে। সকালে আসে, আবার এই যে বিকেলে যায়, 2বার আপ ডাউন করে, 4টা নৌকা, 4টি হয়। এই 4টা নৌকা দিয়ে আপনাদের চরের জীবন? নৌকা আসা যাওয়া বন্ধ, তা এই কুড়িগ্রামের সাথে বা যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, মূল এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তাহলে স্কুল, তারপর আমার পড়ালেখা, স্বাস্থ্য, এগুলোর কি অবস্থা? পড়ালেখা বলতে আমাদের স্বাস্থ্যর জন্য হয়তো এরকমভাবে রুগী নিয়ে আমরা আসি। আমরা ওখানে যদিও পরিবার পরিকল্পনা অফিস যেটা আছে কেন্দ্র, কিন্তু আমাদের ওখানে সেরকম ডাক্তার নাই। নদীর রাগের দিশা কেউ কখনো পেয়েছে? ব্রহ্মপুত্রের চরের মানুষেরাও পায়নি। তাই কোনো প্রতিবাদ নেই, না নদীর বিরুদ্ধে, না জীবনের। এজন্য জীবনকে নিয়তির কাছে সঁপে দেয়া। মূল কথা হচ্ছে যে ডিসি অফিস থেকে বা জেলা সদর থেকে আমরা টোটালি বিচ্ছিন্ন। আমাদের এদিকে মূল সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যা। আমরা যদি যতক্ষণ না কুড়িগ্রাম সদরে পৌঁছাই ততক্ষণে আমরা ঢাকা গিয়ে পৌঁছাই। তার মানে কতটা বিচ্ছিন্ন সেটা আপনারা বুঝতে পারছেন। কোনো একটা যদি অসুস্থ মানুষ আমাদের জেলা সদর কিংবা রংপুর সদরে যেতে চায়, তাহলে আমাদের নৌকা পার অবশ্যই হতে হবে। এছাড়া বিকল্প নাই? এছাড়া বিকল্প কোনো হয় নাই। ফেরি নাই আপনাদের? ফেরি আছে, ফেরিতে তো ন্যূনতম আপনার 3, 3.5, 4 ঘন্টা পর্যন্ত লাগে। সেক্ষেত্রে তো ফেরিতে একটা অসুস্থ রোগী ফেরিতেই মারা যাবে। সো আমাদের এতটাই কষ্ট নদী পার হতে, সেটা বলার মতো না। আর রৌমারীর জীবন কীরকম? রৌমারীর জীবনযাপন মোটামুটি ভালো, যদিও রৌমারী চরাঞ্চল কিছুটা আছে, কিন্তু রৌমারীর জীবনযাপন মোটামুটি ভালো। আচ্ছা, আপনি নিরাপদ বোধ করেন? অবশ্যই রৌমারীতে নিরাপদ বোধ করি। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। নদীর মাঝে যাদের সঙ্গে বন্ধুত্ব বেশ গাঢ়, তাদের একটি ধরলা, ধলা রূপ বদলে যাওয়ার অনেকটাই দেখা।
জোড়া নৌকার ফেরি ছিল কুড়িগ্রামের দুই অংশের বন্ধনের মাধ্যম। জোড়া নৌকার ফেরি পাড়ি দিয়ে কুড়িগ্রামের কুড়ি নয় শত শত গ্রাম দেখেছি ছিটমহল। ধরলার বুকে দৃশ্যমান সেতুটিও চোখের দেখাতেই দুই পারকে এক করল। এই যে বদলে যাওয়া, তা বদলে দিয়েছে দুই পারের মানুষের জীবন, বদলেছে নদীর রূপ অলঙ্কার। দাদা একটু বলেন তো চাচা, যে এই ধরলার খবর কি, ধরলার মাছের খবর কি? ধরলা নদীর তো বর্তমান মাছ খুব কম। মাছ কমতে শুরু করলো কতদিন যাবো? এই মনে করেন যে 3-4 বছর থেকে এই কারেন্ট সেট দেওয়াতে নদীর আসাতে মনে করেন যে মাছের ডিম পোনা বাচ্চা যেগুলো থাকে ওই বড়গুলো যা ধরতে পারে, আর ছোটোগুলো তো পারে না, সম্পূর্ণ একবার মরে যায়, মাছ নষ্ট হচ্ছে। মাছ নষ্ট হচ্ছে। তো এখন এই ধরলা থেকে কোন মাছ হারায় গেছে আর এখন আর পান না? কেউ বলে পিয়ালি, কেউ বলে বরিয়ালি, তারপরে মনে করেন যে আইস, তারপরে বাঁশপাতারি, এগুলো এখন আর পাওয়া যায় না। এগুলো খুব কম পাওয়া যায়। তো এখানে কত জেলে পরিবার আছেন আপনারা? ধরলায় তো বহু নৌকা ছিল, এখনকার মনে করেন যে 16 আনার 8 আনাই কমে গেছে। মাছ নাই, ওই জন্য তো নৌকা বাসা বেড়ে রেখে দিই। তাই? তারা এখন কি করেন? তারা ওই যে কামলা টামলা দিয়ে খাচ্ছে কতজন। আচ্ছা, এই মানে এখন আর জেলের কাজ করে না, মাছ ধরার কাজ করে না? না। ধরলা নির্ভর জীবিকা ধীরে ধীরে সরে যাচ্ছে নদীর বুক থেকে, কারণ নদী হারিয়েছে তাদের ক্ষুধা মেটানোর মূরত। জেলে ভাই, এদিকে আসেন। কয়টায় বেরোছিলেন? 5টায়। কেমন মাছ পেলেন? পাইছি অল্প কিছু, খাবার মাছ হবে। খাওয়ার মাছ? জি। বিক্রির মাছ পান নাই? না। কি মাছ পেলেন? এগুলো ছোট চেলা মাছ। এখানে কি কি মাছ পাওয়া যায় ধরলায়? বাইম মাছ, বোল মাছ, আইর মাছ, বরলি মাছ, বিভিন্ন ইত্যাদি মাছ পাওয়া যায়। কিন্তু এখন তো আর এই মাছ আপনি না, এখন বর্তমান নাই। তাহলে চলেন কিভাবে? এই ভাজেই আচ্ছা, আপনি কি এই পুরো এই মাছ ধরার উপর নির্ভর করে সব? হয়, মাছ ধরার উপরে নির্ভরও হয়। ধরলার আগের মতো মাছ ধরা পড়ছে না কেন? না না, আগের মতন নাই। এই যে কারেন্ট শক মারে। ও, শক দিয়ে মাছ ধরছে? হ্যাঁ, শর্ট দিয়ে। আপনাদের জালের নাম কি? এই যেগুলো হলো সুতের জাল। ওই জাল কি আপনাদের কোনো সমস্যা করে? ওগুলো তো সমস্যা, মানে ওগুলোর জন্য তো মাছ মারা যায় না। একেবারে মনে করেন ডিম হাতে শেষ, যা ঢুকবার ভিতর সব শেষ। সবের মধ্যে শেষ। আজকে কি মাছ ধরলেন? চেলা মাছ, ছোট মাছ। এই যে আনে দেখাই দিই। আচ্ছা, একটু দেখান তো। ও, এগুলি চেলা মাছ। জি। তো এখন তো নিজেরাই খেয়ে ফেলবেন? হ্যাঁ। বিক্রির মতো নাই? না। ঠিক আছে ভাই, বাড়ি যান। আচ্ছা, ঠিক আছে। রাখবে কাছে চুরি, রিংদোল, মালা, লিপস্টিক, লেল পলে চুরি, স্নো পাউডার, আয়না চুড়ি, ঘালগেলা চুরি, লেসমিতা চুরি। আমার কৈশোরের মহল্লায় কান পাতা ছিল। কখন কোন ফেরিওয়ালা হাঁক দেয়, হতে পারেন তিনি আইসক্রিমওয়ালা, হাওয়াই মিঠাই কিংবা মিষ্টি বাকরখানি, হতে পারেন তিনি লেসফিতা, হাড়ি পাতিল বা সিট কাপড় বিক্রেতা। তাকে বাড়িতে ধরে আনতে সে কি দৌড়, কখনো নিজের বায়না মেটাতে, কখনো মা খালা বোনের প্রয়োজনে। বড় শহর থেকে ফেরিওয়ালারা এখনো হারিয়ে যাননি, তবে বদল ঘটেছে হাঁকে, বদলেছে কারো কারো বাহন। কি নাম আপনার? ভাই আমার দোকানের মাছগুলো হ্যাঁ? কি বলে চেক বল ওয়াশার সব, আমার নাম হলো আশিক। আচ্ছা, তা আপনি এই যে এই মাল নিয়ে কি মানে বিভিন্ন ওই যে গ্রামে গ্রামে ঘুরে? গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, হাটে বাজারে ঘুরে বেড়াই। কত যাবেন আপনি করেন এটা? এটা আমি দীর্ঘ 15-16 বছর থেকে করতেছি। এই মোটরসাইকেল করে? আগে করছিলাম সাইকেল দিয়ে, এখন মোটরসাইকেল ভাড়া নিয়ে করি। এখন আচ্ছা, সাইকেল দিয়ে করতেন। কখনো যে মাথায় নিয়ে যে ঘুরে বা কাঁধে নিয়ে ঘুরে সেটা করেন? কাঁধে না, হাতে নিয়েও ঘুরছি। তখনকার হাতে নিয়ে অটো নিয়ে ব্যবসা করছি, বিভিন্ন জায়গায় গেছি। মানে হাত থেকে সাইকেল সাইকেল। সাইকেল থেকে এখন মোটরসাইকেল। এখন মোটরসাইকেল। এই যে আপনার ব্যবসার উন্নতির সাথে সাথে আপনি চেঞ্জ হয়েছে। মনে করেন কিস্তির টাকা তুলছি, নিয়ে কিস্তি শোধ করছি। মোটরসাইকেল নিয়েছিলাম, মনে করেন কিস্তি হিসেবে আস্তে আস্তে কিস্তির টাকা শোধ করে দিয়েছি। মনে করেন 5,000 টাকা হোক, 3,000 টাকা হোক, মাসে দিয়ে আস্তে আস্তে শোধ করে দিছি। ও আচ্ছা, কিস্তির টাকা শোধ করে করে হ্যাঁ। আপনি কি কি মাল বিক্রি করেন? আমি সুপারগুলো আটা, টেপ, ফিডারের বোর্ড, পাতা সুনু, সুই, ব্লেড, টেপ এগুলো বিক্রি করি। ও, কসমেটিক্স না, এমনি কসমেটিক্সের বিক্রি করি, সুই, টেপ, পাতা সুনু, আর এমনিতে স্টেশনারি জিনিস বিক্রি হাঁস করেন? মুরগির ওষুধ টষুধ এগুলো বিক্রি করি। ও, সবই বিক্রি করেন? সবই বিক্রি এটা করি। পুরো একটা ছোট দোকান? হ্যাঁ। বিক্রির পশ্চাতেও যোগ হয়েছে অনেক নতুন। গ্রাম এলাকাতেও সেই ছাট এসে লেগেছে। কুড়িগ্রামে ধরলার পাড়ে যে সদাগর পাড়ার দেখা পাই আমরা, সেই পাড়ার নারী পুরুষের আদি পেশা ফেরি করে বেড়ানো। কি অবস্থা? এগুলি নিয়ে বেরোবেন এখন?
হ্যাঁ বেড়াবো। আপনি কোথায় কোথায় ঘুরেন এগুলো নিয়ে? এই কুড়িগ্রাম টাউনে আশেপাশে ঘুরি আর কি। আচ্ছা, কোথায় কোথায় যান? এই তো মনে করেন এর চেয়ে বড় বড় জায়গায় যায়, অলিপুর যায়, চিলমারি যাই। কত বছর বয়সে নামছিলেন? এটা আপনার 40-45 বছর 35 বছর আগে। আগে। আচ্ছা, তখন বিক্রি করতেন কোথায়? এই সারা জায়গায় হাটে বাজারে মাজারে। আচ্ছা, এখন মেলা টেলা আসলে, ওই যে হিন্দুদের পুজো টুজো আসলে তখন এই যে এগুলোতে আপনার তো ক্রেতা বা কাস্টমার তো মেয়েরাই, তাই না? মেয়েরাই। তা তাদের কি মানে আগে যা চাইতো এখন একই জিনিস চায় নাকি একটু চায়, একটু উন্নত মানের চায় এখন। হ্যাঁ, রুচি পরিবর্তন হয়েছে। কি চায় এখন? এই যে মেকআপ টেকআপ, ভালো দামি জিনিস, কাঁকড়া ব্যান্ড ট্যান্ড, ভালো ভালো জিনিস যেগুলো সেগুলো চায়। তা আপনাদের যে এই মহল্লার নাম সদাগর, সদাগর পাড়া। হ্যাঁ, কিভাবে হলো? এই যে সবাই এই যে বেচা বিক্রি করেন সেই জন্য? সেইটা এটি করে, চুরি ভিতরে বিক্রি করে, নানান জাতের জিনিস বেছে। কে আপেলের দোকান করে, সবাই সদাগর। সদাগর। আপনি যে হকারি করতে যাচ্ছেন, এখন মেয়েরা কি চায়? আপনার যে বাড়ি বাড়ি যান, মেয়েরা কসমেটিক্সের কি চায়? মেয়েরা এখন দামি দামি জিনিস চায়, সেটা আমরা দিতে পারি না। মনে করেন আমাদের ক্যাশ ক্যাপিটাল কম, ইনকাম কম, এখন আমরা সংসার চালাবো না, মনে করেন ভালো ভালো জিনিস আমাদের নিয়ে আমরা ঘুরবো, সেটা তো আমরা পারি না। এখন মনে করেন 10 জায়গায় ঘুরে এক জায়গায় যেটা বিক্রি হয় সেটা দিয়ে আমরা সংসার চালাই, ছেলে মেয়ে নিয়ে মনে করেন আমরা চলি। এইভাবে আমাদের দিন কাটাইতেছি। তা আপনার কত বছর হলো? আমার ব্যবসার বয়স হলো 18 বছর। 18 বছর। তা এখন কি বিক্রি কমেছে? বিক্রি কমছেই। কেন? মেয়েরা তো মনে হয় কম দামি জিনিস পড়তে চায় না, তাই দামি জিনিস চায়, এন্টিকের মাল চায়, সিটি গোল্ড চায় 1 নম্বর। আমরা তো তা দিতে পারি না। এটা কারণ কি? কুড়িগ্রামের এটা কারণ কি যে এই যে অনেক মেয়েরা ঢাকায় কাজ করে বা সবাই এখন এই যে মেয়েরাও এখন ঘরের বাইরে যে কাজ করে দেখে চাহিদা বাড়ছে। আধুনিক যুগ, বুঝেন নাই? তাদের কাছে আমাদের এগুলো কিছুই না, তারা এখন স্টোর মার্কেটেই বেশি খোঁজে। আচ্ছা, যেহেতু তারা বাইরে চলে ওই যে চাকরি বাকরি করে ওখান থেকে কিনে। হ্যাঁ। বাড়িতে কারা থাকে? বাড়িতে মনে করেন যারা বাসায় থাকে তারা একটু টুকিটাকি নিলে নেয়, না নিলে নেই। আর যেহেতু ওরা নিজেরা রোজগার করে এই কারণে ওরা দামি জিনিস চায়। আমাদের একটু কষ্ট হয়, এই যে নেয় তারও বাসায় যায়, যে না নেয় তারও বাসায় যায়। এখন রেজেকের মালিক তো আল্লাহ, যতটুকু ইনকাম হয় সবার এই যে মানে উঠানে দুয়ারে যে প্রতিটা বাড়ি বাড়ি আমরা ঢুকি, গ্রামগঞ্জে শহর। এই যে দর কষাকষি কেমন করতে হয়? মানে অনেক, হ্যাঁ, অনেক করতে হয়। ব্যবসা তো আর এত সহজ না যে যাওয়ার সাথেই নেয়, এই যে দরাদরিটা হয় অনেক। ঠিক আছে। কি বানাচ্ছেন? এমব্রয়ডারি সুই তৈরি করছেন। কতদিন যাবত আপনি সুই তৈরি করেন? 20 বছর। 20 বছর যাবত? কি হিসাবে বিক্রি করেন? 1000 বেচালে 1500। 1000 সুই 1500 টাকা। কাঁচামাল কি আপনার, মানে কি দিয়ে তৈরি করেন এগুলো? ডেনিসের কোটি। ওই যে কন্ডেন্স মিল্কের যে কৌটা, ওই কৌটা দিয়ে সুই বানান? আমার স্বামী করে, আমি মানে বানে দেই। এটা আমার স্বামী নিয়ে যায়, নিয়ে যায় বাইরে বেচে। ও, সুই যে বাইরে বিক্রি করে। আচ্ছা, আপনি হচ্ছেন সুই বানান? আমি বানাই। আর আপনার স্বামী বাইরে নিয়ে বিক্রি করে সুই? হ্যাঁ। আচ্ছা। 1 দশক আগেও এই জনপদে গ্রামে পাড়াতে বিপণী বিতানের ভিড় ছিল না। প্রয়োজনের পণ্যের জন্য ফেরিওয়ালা নির্ভরতা ছিল। এখনও তো অনলাইনেও বেচাকেনা হয়। ফেরিওয়ালাদের পথপানে চেয়ে থাকার দিন ফুরোচ্ছে। সওদাগর পাড়ায় ঘন হচ্ছে মন্দাকাল। কি বিক্রি করেন চাচা? এই যে কসমেটিক, চুরি ফিটা, চুরমাল, এবিসিস, সোনো পাউডার, গাঁজা সব কিছু আছে আপনার জন্য। তাই? হ্যাঁ, সব আছে, অল এভরিথিং নাই। আংটি আছে, কালি দুল আছে, টপ আছে, ঝুমকা আছে, মালা আছে, সব আছে। সব আছে। আপনি কতদিন যাবত লেসফিতে বিক্রি করেন? এটা বিক্রি আসছে প্রায় 40 বছর যাবত। শুরু করেছিলেন কিভাবে? এইভাবেই। এই যে এই বাক্স নিয়ে? হ্যাঁ, বাক্স নিয়ে। এখন কিরকম বিক্রি হয়? এখন খুব কম, হালকা পাতলা হয়। যেমন হয় আগে ইলেকশন হয়, ইলেকশন 5000 টাকা, এখন হয় 500, 1000, 1500 এরকম হয়। জিনিসটাই বাংলাদেশ সবাই বাইরে জিনিস ব্যবহার করতে চায়। হ্যাঁ, বাইরের জিনিস ব্যবহার করে, এখানে দেশের প্রোডাক্ট খুব কম চায়। তাই আপনার বিদেশি নাম নিয়ে দেশের প্রোডাক্ট করলে চলে। ও, দেশি জিনিসও বিদেশি নাম দিয়ে চালানো যায়।
চলো 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখেছি দেশের ভিতর বিদেশ, বিদেশের ভেতরে দেশ, দেশের ভেতরে বিদেশের পতাকা, বিদেশের ভেতরে উঠতে দেখেছি দেশের পতাকা। সেই জনপদ কুড়িগ্রাম ফুলবাড়ির দাসিয়ার ছড়া। রহস্যের জনপদ, দুর্ভোগের জনপদ। ছিটমহল নামে মূল ভূখণ্ডের সঙ্গে ছিল আলাদা যাপন। ছিটমহল শব্দটির দুটি অংশ, ছিট এবং মহল। ছিট বলতে একরকম অর্থে বোঝায় খণ্ড, টুকরো বা বিচ্ছিন্ন। অন্যদিকে ছিট জমি অর্থে ভিন্ন মৌজার জমিকে নির্দেশ করা হয়েছে। মহল শব্দটির একরকম অর্থ হয় ভূ সম্পত্তির অংশ বা তালু। এ থেকে আমরা ধারণা লাভ করতে পারি যে ছিটমহল হলো বিচ্ছিন্ন কোনো তালুক বা মৌজা, কিংবা অন্যভাবে বলা যায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন ভূ সম্পত্তির বিচ্ছিন্ন অংশই হলো ছিটমহল। আপনার জন্ম কি ভারতে না বাংলাদেশে? না, আমাদের জন্ম হলো এই ছিটমহলে। ছিটমহল তো ওটা তখন কি মানে ভারতের অংশ। ভারতের অংশ তখন কি নাম ছিল? দাসিয়াছড়া ছিটমহল। দাসিয়াছড়া ছিটমহল। গ্রামের নাম? গ্রামের নাম হলো বালাটারি। তো এই বালাটালিতে যখন এই যে আপনি বড় হলেন এই ছিটমহলে ভারতে, তো তখনকার অবস্থা আর এখনকার অবস্থা একটু আলাদা করতে পারেন? তখন আগে আমাদের বাপদাদা আমবলে বা আমাদের আমবলে আগে ছিল পরিবেশটা একটু নিম্ন। সেটা হলো ছিটমহলের পরিচয় দিয়ে আমরা বাংলাদেশে লেখাপড়া করতে পারিনি। আমাদের সিটের পরিচয়ে স্কুলে এডমিশন হয়নি। পার্শ্ববর্তী বাংলাদেশে ঠিকানা আছে আজোয়াডারি বা কুড়িচন্দ্রখানা, এমন ধরনের ঠিকানা আছে। ওই এলাকার ঠিকানা দিয়ে আমরা স্কুলে ভর্তি হয়েছি। এইভাবে লেখাপড়া করছি। আমাদের ছিটমহলে অনেক শিক্ষিত ছেলে আছে, চাকরি নাই। চাকরি নাই শুধু এই কারণে আমার বাস্তব ভিটা হলো ছিটমহলে, সার্টিফিকেট হলো বাংলাদেশে। এবার আমাদের এই ছিটমহলে আবার একটা কমিটি একটা আন্দোলন হয়েছে যে আমাদেরকে 71-এর চুক্তি যেটা ছিল সেটা বাস্তবায়ন করে দেওয়া। সেটা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবার আন্দোলন করে আপনারা করার পরে এখন আবার মনে হয় বাংলাদেশ সরকার আবার এটা মনে করেন যে স্বাধীন করে দিল। এখন আপনারা নিজেদের ভূমি পেয়েছেন। এখন মনে করেন যে আমরা বাংলাদেশি, সব কিছু বাংলাদেশের আয়ত্তে আছি। বাংলাদেশ আসার পর এখন বাংলাদেশ আসার পরে আমাদের আরেকটা খুশি আছে, সেটা হলো সুখী। সেটা হলো যে আমরা রাস্তা পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি এবং পরিবেশের মধ্যে অনেক শান্তিতে আছি। আইডি কার্ড পাচ্ছি, ভোট দিতে পারি। তখন তো আপনার ভোটাধিকার না 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 না, শুধু জায়গাটা ভারতের অংশ, কিন্তু আমরা ভারতে কিছু পাইনি। কিন্তু এখানে বাজার, তারপরে কৃষিকাজ, আপনাদের যে রোজগার কি ছিল তখন? রোজগার মানে আমরা দিল্লিতে গেছি ইটের কাজ করতে, আবার বাংলাদেশ ঢাকাতেও গেছি বিভিন্ন কাজ করতে। ওটা ভুয়ে পরিচয় দিয়েছে আমাকে। যদি কেউ জিজ্ঞেস তো বাড়ি কোথায়, কুড়িগ্রাম। আসলে আমার বাড়ি কুড়িগ্রাম না, ছিটমহলে। আচ্ছা, আবার আপনি দিল্লি পর্যন্ত চলে গেছেন? দিল্লি পর্যন্ত গেছি, তখন আবার বলছি যে কুচবিহার বাড়ি। ওটাও ভুয়ে পরিচয়। মানে বাংলাদেশে আমাদের এই সিটের কোনো ইয়াও ছিল না, নাম ছিল না, শুধু ভারতের অংশই যা। মানে এই সিটের পরিচয় দিলেও আবার দিল্লিতে চেনে না, শুধু কুচবিহার জেলার মধ্যে। বাংলাদেশে যান আর ভারতে যান, ভুয়া পরিচয়। হ্যাঁ। আপনার জন্ম তো হয়েছিল এই ভারতেই। আমি যখন ছোটকাল থেকে দেখতে বুঝ পাই, তখন আমার বাপ দাদা, যখন আমার বাবা পাকিস্তান মানে মেট্রিক পাস করে, এখানে কোনো তো পাকিস্তান মেট্রিক পাস করে চাকরি হওয়ার পরে ওই জানলো যেখানে ছিটমহলের লোক, তখন এই চাকরি শেষ করে দিয়েছে। আমার বাবা ফুটের চাকরি করেছিল, নিজ মিলের চাকরি করেছিল, কিন্তু ছিটমহলের জন্য হয়নি। আর আমরা সবাইভাবে লেখাপড়া করছি ছিটমহলে, পুরান বাংলাদেশে হয় বলে। ৭৪-এর এই আন্দোলন, আমরা কজন ছাত্র ছিলাম যে আন্দোলন করলাম, করার পরে আমি ২১শে পালন করলাম। করার পরে ২১শে পালন করলেন মানে যে ২১শে ফেব্রুয়ারি পালন করলাম সবাইভাবে এখানে। ২১শে ফেব্রুয়ারি পালন করেছে। হ্যাঁ, কয়েকজন বন্ধু মিলিয়ে, তখন ছিটমহল ছিল। আমরা কিন্তু বুঝতে পারিনি যে আমরা কেন পুরান বাংলাদেশে আমরা করবো, অনুষ্ঠান করতে যাবো। আমরা তো শিক্ষিত মানুষ, 19-এ করি। আমরা এখানে মাঠ পাচ্ছি, এখানে করবো। এখানে শহীদ মিনার করেছিলেন? শহীদ মিনার করেছিলেন একের মধ্যে ২১শে করার পরে আন্দোলন করার পরে হঠাৎ করিয়ে সকাল ফজরের টাইমে পুলিশ দিয়ে ঘেরাও করল বর্ডারে। কেন তোমরা এই পতাকা উত্তোলন করলেন?
আমরা বললাম যে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে। আমি বাংলা ভাষা উত্তোলন করলাম যে আমরা ভারত যাইতে পারি না, ওভার যেতে পারি না, আমার চাকরি বাকরি কিছুই নাই, আমার জমি রেজিস্ট্রি করতে পারি না। তা এখন আমরা এই জন্য আমরা বাংলাদেশ চাই। হঠাৎ করি ভারতের এক দীপ্তি সেন তিনি ছিল যে মুজিবরের আমলে না কার আমলে, সরকারের আমলে ৪৪ চুক্তি ছিল। পরে উনি আসলো, আসার পরে সাংবাদিক ভাইয়েরা যারা আসলো সবাই আসলো চাপি, আসির ব্যাপকভাবে আন্দোলন হয়ে গেল। হওয়ার পরে সবাই রংপুর সেটা কত সালে? সেটা হলো এই 15 সালে 16 সালে। আর আপনারা ওই যে শহীদ মিনার বানিয়েছিলেন কত সালে? আমরা বানাচ্ছি এই যে ওরা 2 বছর আগে। আচ্ছা, হওয়ার পরে তো আন্দোলন করতে করতে আপনারা 2013-তে বানিয়েছেন? বানাচ্ছি, মানে শহীদ মিনার বানিয়েছেন, আন্দোলন করেছেন? হ্যাঁ, 2 বছর এখানে আমরা আন্দোলন করছি। করার পরে আমরা হঠাৎ করি শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারি কবে পালন করেছে? একদিনই যা পালন করছি, তাতে এই হুলিয়াটা হয়ে গেছে। আর এখন মুক্তি পাওয়ার পরে আমার সবচেয়ে বড় আইডি কার্ডটা পাচ্ছি, কারেন্ট পাচ্ছি, নিজের পরিচয় পেয়েছেন? নিজের পরিচয় পাচ্ছি, স্কুল পাচ্ছি, মনে করেন আবার এই যে আবাদ কৃষি মডার টডার সব কিছু পেয়েছি। তখন কৃষিও উন্নত ছিল না? উন্নত ছিল না। এখন মুক্তির পর একটা মুক্তির আনন্দে আছে। এখন মুক্তির আনন্দই পাচ্ছি বিশাল। বাংলাদেশের ছিটের ভিতর ভারতের ছিট, ভারতের ভিতরে বাংলাদেশের ছিট, ছিটের ভিতরে ছিট। এই অবস্থা কি করে হলো? কেউ কেউ বলেন বাজি রেখে পাশা খেলা হতো রাজায় নবাবে, তাতে রাজার মৌজা রংপুরের তালুকে গেছে, রংপুরের মৌজা এসেছে রাজার কাছে। এই কারণে মৌজাগুলির এমন এলোমেলো অবস্থা। মহাভারতের পাশা খেলা বুঝি। এই কাহিনীর সত্যতা অনুভব করেছিলাম ছিটমহলে গিয়ে। যেখানে সেখানে বাংলাদেশ বা ভারত দেখে তাই মনে হয় দুই দেশের সরকারই যেন বসেছিল মহাভারতের পাশা খেলায়। পাশার দান দিয়েছিল, বাজি ধরেছিল ভূমি নিয়ে, এক একটি মৌজা এদিক থেকে ওদিকে চলে গিয়েছিল। আর সেই রাজা রাজায় কপট যুদ্ধের ফল ছিটমহলের জন্ম। এখানে ওই যে ছিটমহলের মধ্যে যে বাংলাদেশ যে ছিল, বাংলাদেশটা কোথায় ছিল? ছিটমহলের ভিতরে যে বাংলাদেশটা, তার যে প্লেয়ার হল যে এটা, এই পাশে এটা বাংলাদেশ। আচ্ছা, আর এটা ইন্ডিয়াতে? এটা ইন্ডিয়া। এটা ভারতে ছিল? এটা ভারতের ছিটমহল, ইন্ডিয়া। ভারতের ছিটমহল ছিল? ভারতের ছিটমহল, ইন্ডিয়া। আর তখন এই ছিটমহল চারদিক দিয়ে, আর মাঝখানে ছিল এই বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের ভিতরে যেমন এই ছিটমহল ছিল, এই ছিটমহলের ভিতরে এই বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে ছিল এই ছিটমহল, আবার এই ছিটমহলের ভিতরে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওদের পাশে বাংলাদেশ, ওদের পাশে এই ছিটমহলটা, এই ইন্ডিয়া ছিল, চতুর্পাশে ছিটমহল, এই ভারত ছিল। ওদের মূল ভূখণ্ডে, মানে মূল বাংলাদেশে যেতে হলে তাদেরকে ছিটমহল পার হয়ে যেতে হয়। তার মানে ওরা একরকম বন্দী ছিল? বন্দী ছিল। বন্দী, হ্যাঁ। আমরা যেমন ছিটমহল, ভারতের ছিটমহলের লোক, আমরা যেমন বাংলাদেশের মধ্যে বন্দী ছিলাম, এই যে আমাদের ছিটমহলের ভিতরে যে বাংলাদেশের লোক, এই ভূখণ্ডটা ওরা একদম বন্দী ছিল। তা আছে ওখানে লোকজন? আছে এখন? আছে আছে আছে, এই যে গ্রামটা, তারাও বন্দী ছিল। কথা বলে কি অবস্থা? ভালো আছেন? আপনার তো চারদিকে ছিট ছিল, মাঝখানে আপনারা ছিলেন, তাই না? তো এই যে চারদিকে ছিট, মাঝখানে এই গ্রামের মধ্যে থাকতেন, কেমন লাগতো তখন? কি অবস্থা ছিল তখন আপনাদের? না, অবস্থা কি, মানে বেড়া করা যেত, হাট বাজার এখানে কেউ বাধা নিষেধ করতো না, স্কুল যাওয়া যেত। কিন্তু চতুর্দিকে ছিট, মাঝখানে একটা বন্দি ভাব হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাট নেই ভালো এখানে। ইতিহাসের পাতা থেকে ছিটমহল নিয়ে অনেক তথ্য উপাত্তের সমাহার ঘটানো যায়, কিন্তু ইতিহাসের মূল নির্যাস হলো এই জনপদের মানুষের রাষ্ট্রহীনতা। জন্ম মাটি ছেড়ে আসা, জন্ম মাটি ছেড়ে যাওয়ার দুঃখবোধ। ছিট থেকে বাংলাদেশ, তারপর জটিলতা কিছু কি এখনো রয়ে গেছে? জি জি, আমাদের জটিলতা কিছু রয়ে গেছে। জটিলতাটা কয়েক প্রকার। একটা হলো মানুষের সমস্যা, যেমন কিছু কিছু মানুষের এখন পর্যন্ত নাগরিকত্ব হয়নি। তারা যখন এটা ভারত ছিল, ইন্ডিয়া দিল্লিতে ইটভাটায় কাজ করতে গিয়েছে, কাজ করতে গিয়ে তার জন্মটা হয়েছে ইটভাটাতে, যার কারণে তার বাংলাদেশ সরকার, ভারত সরকার কোথাও তার নামটা
জন্মসনদের খাতা না হওয়ার কারণেই সে জটিলতা রয়েছে। এরপরে ধরেন আপনার যখন সার্ভে হয়েছে, সার্ভের সময় যে একজনকার জমি আরেকজনকার নামে রেকর্ড হয়েছে, ভোগ দখল সে কখনো খায়ও না, কিছুই না, তার কাগজও নাই, রেকর্ডটা তার নামে হয়েছে। আবার অনেকেই জমি একজনকার আরেকজনের নামে রেকর্ড হয়েছে। আবার যারা ইন্ডিয়া গিয়েছে তাদের জমিগুলা জেলা প্রশাসক বরাবর না হয়ে ওটা মালিকানাধীন হয়েছে, মালিকানাধীন আবার জেলা প্রশাসক বরাবর। এইগুলি হলো কিভাবে? আপনারা তো এই আন্দোলনের সাথে জড়িত। এইখানে কিছু বলতে গেলে কিছু কুচক্রি মহলও কাজ করেছে এখানে। আর এমনিতে মানুষের এই গত 10 বছরে মানুষের জীবন মানের বা জীবনযাত্রার উন্নতি কি হলো? আচ্ছা, নিশ্চয়ই নিঃসন্দেহে এটা যে জীবনযাত্রার মান তো বাড়ছে, অনেক ভালো হয়েছে। আগে কোনো নাগরিকত্ব ছিল না, কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। এখন নাগরিকত্ব পেয়েছি, একটা রাষ্ট্রের আওতায় আসছে, রাষ্ট্র আমাদের পরিষেবামূলক নাগরিকত্ব সব কিছু দিচ্ছে, মানে জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে, জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে। তবে আমরা 68 বছর যে পিছিয়ে ছিলাম, আমাদেরকে মূল স্রোতধারার সাথে একত্রীভুক্তি যতটুকু দরকার আরও অনেক কিছু বাকি রয়ে গেছে। দুই 2015-তে এসে ছিটমহল সাবেক হয়েছে, রাষ্ট্রপ্রাপ্তির স্বস্তি এসেছে, কিন্তু 6 দশকের পাটিগণিতের হিসেব এখনও মেলানো যায়নি, বকেয়া রয়ে গেছে। অনুপাতের অঙ্ক মেলানোর জন্য সময় হয়তো ফুরোয়নি। দাসিয়ারছড়ার পাটিগণিতের সংখ্যাদের দেখি, মেঘরোধ তাদের প্রতি উদার। দাসিয়ারছড়ায় খুঁজি আমি রাষ্ট্রের আলো।